লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের জামাই ষষ্ঠী। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বন্নি শিখা আজ ভীষণ ব্যস্ত, কারণ আজ জামাই ষষ্ঠী। মেয়ে দুদিন আগেই এসে গেছে, জামাই আসবে সন্ধ্যের পর। বন্নি শিখার তপনের মেয়ে কস্তুরীর বিয়ে হয়েছে 4.5 মাস আগে। কস্তুরীর বর সৌগত কেন্দ্রীয় সরকারি অফিসের একজন উঁচু পদের সরকারি অফিসার। অফিসের কাজে দুদিন আগে সৌগত দিল্লি গেছে। বর দিল্লি যাবে শুনে কস্তুরীর তো প্রথমে ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। সুটকেস গুছিয়ে দিতে দিতে বরকে আদুরে গলায় কস্তুরী বলল, সৌগত, বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী। অফিসের কাজ টাজ আমিও সব কিছুটি জানি না, তোমায় আসতেই হবে। সৌগত বলল, আসবো তো, তুমি দেখো রুরু, ঠিক চলে আসবো। কস্তুরীর ডাকনাম রুরু, আর এই নামেই সে এখন ভীষণভাবে পরিচিত। গানের জগতে নাম করেছে কস্তুরী। শত্রুর মুখে ছাই দিয়ে এখন মিস রুরুর গানের ভক্তের সংখ্যা অনেক। বিয়ের পরেও লোকে এখনও কস্তুরীকে মিস রুরু নামেই চেনে। সৌগত মজা করে বলে, কি দুর্ভাগ্য আমার বলো তো রুরু, শুভদৃষ্টি, 7 পাক, হোমযজ্ঞ, মন্ত্রোচ্চারণ, সিঁদুরদান, এমনকি উকিলের কাছে বসে রেজিস্ট্রি করলাম। তারপরেও যদি সে বিয়ে করা বউকে লোকে মিসেস না বলে মিস বলে, তার চেয়ে বড় বেদনার আর কী বা হতে পারে। বিয়ের পরই মামার বাড়ির গ্রাম ধুবুলিয়াতে অনুষ্ঠান করতে গিয়েছিল রুরু। এত গ্রামে অনুষ্ঠান করতে সে যায় না, কিন্তু মামার বাড়ির গ্রাম বলেই গিয়েছিল। সেখানে ভক্তেরা তার গান শুনে মিস রুরু বলে সোল্লাসে চিৎকার করছিল। সঙ্গে আসছিল বিভিন্ন গানের অনুরোধ, আপনি ওই গানটা শোনান মিস রুরু। যখন নীরবে দূরে দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে, একটা গান শেষ হলেই হাততালিতে ফেটে পড়ে অভিনন্দন জানায় দর্শকেরা। অনুরোধ আসে পরবর্তী গানের, ওই গানটা মিস রুরু, আমার ভিনদেশি তারা, আমাদের গল্পগুলো। এগুলোর কোনোটাই কস্তুরীর নিজস্ব গান নয়। কস্তুরী কেবলই ভাবে কবে যে তার নিজস্ব গান হবে। কথাটা বিয়ের 2 মাস আগে মায়ের সামনে ঠাম্মাকে বলেছিল কস্তুরী। সঙ্গে সঙ্গে মহিলা নিজের জ্ঞান ভাণ্ডার উজাড় করে বসলেন। বন্নি শিখা তখন শাশুড়িকে চা দিতে গিয়েছিল। মেয়ের কথা কানে যেতেই ফস করে বলে দিল, কাউকে নকল করে নয় কস্তুরী, নিজের গায়কই তৈরি করতে হয়, সেটাই তো গানের প্রাণ। অন্যের অনুভূতি নকল করলে মানুষের মনের দরজায় ধাক্কা দেওয়া যায় না, কারণ তিনি তার কোন ব্যথা বেদনা অথবা ভালোবাসার আনন্দ এবং সুখানুভূতিকে গানের সুরে মিশিয়েছেন, সে কথা তুমি জানবে কিভাবে, কি করেই বা উপলব্ধি করবে? বিরক্ত হয়েছিল কস্তুরী। এত মানুষ তার ভক্ত, গুরুজি পর্যন্ত তার গানের প্রশংসায় পঞ্চমুখ, আর ওই মহিলা যে কিনা রান্নাঘরে কাটিয়ে দিল আজীবন, তিনি এসেছেন কস্তুরীর গানের সমালোচনা করতে। মামার বাড়ি দরজায় বসে মামা আর মামাতো দিদির কাছে দয়া ভিক্ষা করে যে কিনা সে কোন ছোটবেলায় সামান্য গানের তালিম নিয়েছিল, কস্তুরীকে উনি জ্ঞান দেন কোন সাহসে? একটা টিভি চ্যানেলে গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে কস্তুরী। স্কুলের আন্টিরা বরাবর তার প্রশংসা করেছেন। কস্তুরীর মনে হয়েছিল মুখের ওপর বলে দেয়, সবাই যে আমার প্রশংসা করছে সেটাই তোমার সহ্য হচ্ছে না, তাই না? এত হিংসা করো তুমি আমাকে, নিজের সন্তানকে। কিন্তু কস্তুরী মুখ খোলার আগেই তাকে জড়িয়ে ধরে নিরস্ত করেছিল ঠাম্মা। বলেছিল, ছাড়ো তো দিদি ভাই, ও মূর্খ মেয়ে মানুষ, গানের মাথা মুন্ডুও বোঝে কি? জানো দিদি, বিয়ের পর তোমার বাবার বন্ধুরা একটা গান গাইতে বলতেই মুখ শুকিয়ে এই এতটুকুন হয়ে গিয়েছিল, গাইতেই পারল না। ছোট্ট থেকে ঠাম্মার মুখে এই গল্পটা অনেকবার শুনেছে কস্তুরী। যতবার শোনে ততবার উল্লাসে ফেটে পড়ে, কিন্তু এবার উল্লসিত হতে পারল না। কি মনে হতে কস্তুরী তাকিয়ে দেখল মায়ের মুখের দিকে। কই, মহিলার মুখে তো অপমানের লেশমাত্র নেই, তার বদলে ফুটে উঠেছে ব্যঙ্গের হাসি। ঠান্ডা অথচ কঠিন গলায় বন্নি শিখা বলেছিল, ভাগ্যিস এত ভীতু ছিলাম আমি, তাই তো আপনারা এত সহজে আপনাদের খিদমত খাটার একটা কাজের লোক পেয়ে গেলেন মা। আমি হারমোনিয়াম নিয়ে বসে থাকলে
সংসার তো রসাতলে যেত। আপনার পায়ে তেল মালিশ করার জন্য, রান্নাঘর সামলানোর জন্য, বাবার সেবা করার জন্য তো আলাদা আলাদা কাজের লোক রাখতে হতো। আপনার ছেলে পারত এত খরচ সামলাতে? ঠাম্মা প্রথমে হকচকিয়ে গিয়েছিল, তারপর একটু ধাতস্থ হয়ে বলেছিল, তুমি তো খুব কথা শিখেছ বৌমা। গরিবের মেয়ে বিনা পণে ঘরে তুললাম, সে কি এত কথা শোনার জন্য? বাবু আসুক, সব বলবো আমি। দিদিভাইয়ের বিয়েটা মিটে যাক, তারপর আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। শ্বশুরমশাই তোমার নামে বাড়িঘর সব লিখে দিয়েছেন, এখন তো আমাকে তাড়াতে পারলেই তুমি বাঁচো। বন্নি শিখা বলল, আপনি আমাকে ভুল বুঝছেন মা, আসলে কথায় কথা বাড়ে। আর সেইভাবেই একটা সামান্য কথা প্রসঙ্গ ঘুরে অন্যদিকে চলে গেছে। আমি কি আমার নিজের পেটের মেয়েকে শাসন করতেও পারি না? আমি তো ওকে ভালো কথাই বলতে গেছিলাম, রুরু যাতে নিজের ভুল শুধরে গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, শ্রোতাদের আরও কাছাকাছি পৌঁছতে পারে, সেটাই তো আমি চাই। তুমি যে কি চাও বৌমা, সেটা তো আমি ভালোই বুঝেছি। তুমি চাও আমার দিদির মনোবল ভেঙে দিতে, মনে কষ্ট দিয়ে ওর গানের গলাটাই তুমি খারাপ করে দিতে চাও। আপনি চিরদিন আপনার নাতনিকে এটাই বুঝিয়েছেন মা, আমি ওর খারাপ চাই। কিন্তু কথাটা যে সর্বৈব মিথ্যা, সেটা আপনি নিজেও জানেন মা। তুমি আমাকে মিথ্যেবাদী বললে মা, এটা শোনাও আমার ভাগ্যে ছিল। বলে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কস্তুরীর ঠাকুমা। আপনি আমার সম্পর্কে যা খুশি ভাবতে পারেন মা, কিন্তু আমাকে ছোট করতে গিয়ে যে আপনি আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, সেটা কি একবারও ভেবে দেখেছেন? আজ আপনি রুরুকে আমাকে অসম্মান করতে শেখাচ্ছেন, কিন্তু দুদিন পরেও শ্বশুর বাড়ি যাবে, সেখানে গিয়ে বড়দের সম্মান করতে না পারলে বিপদে তো আমার মেয়েটাই পড়বে। এত যে আমার মেয়ে করছো বৌমা, তুমি ওকে কতটুকু দেখেছো মা? তোমার শ্বশুরমশাই ওকে পড়াতেন, রাতে দিদিকে গল্প শুনিয়ে আমি ঘুম পাড়িয়ে দিতাম। আপনি নিজে ওকে জোর করে রাতে নিয়ে যেতেন মা। আমি তো বারবার বলতাম, রুরুকে আমি ঘুম পাড়িয়ে দেব। মাকে জড়িয়ে ধরে ঘুমালে সেটা বাচ্চার মানসিক স্বাস্থ্যের পক্ষেও ভালো, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইতেন না। এবার আর কস্তুরী ঠাকুমা নয়, কস্তুরী নিজেই ফুঁসে উঠল, তুমি তো নিজেই সমানে ঠাম্মার মুখে মুখে তর্ক করে যাচ্ছ। তুমি আর আমাকে কি বড়দের সম্মান করতে শেখাবে মা? আমি তোমাকে খুব ভালো করে চিনে গেছি মা। তোমার নিজের কোনো গুণ নেই, কোনো যোগ্যতা নেই। সেই ফ্রাস্ট্রেশন থেকে তুমি তখন থেকে আমাকে ঠাম্মাকে যা নয় তাই বলে যাচ্ছ। আর শ্বশুর বাড়ি গিয়ে আমি কিভাবে চলবো সে কথা তোমাকে ভাবতে হবে না মা। সৌগতর মা তো আর তোমার মতো হিংসুটে মহিলা নন যে আমার নামে নিন্দে করতে বসবেন। মামনি স্কুলের হেডমিস্ট্রেস, তার নিজের পড়াশোনা আছে, লেখালেখিও করেন। অকারণ মানুষের দোষ ধরে তাকে দুঃখ দিয়ে বাজে কাজে সময় নষ্ট করার মতো সময় তার নেই। সৌগতর মায়ের সাথে আলাপ হয়েছে বন্নি শিখার। সৌগতর মা বাবা দুজনেই অত্যন্ত সজ্জন। সৌগত নিজেও খুব ভদ্র, কস্তুরীর একেবারে বিপরীত। সৌগত একদিন বন্নি শিখাকে বলেছিল, আপনার গলা খুব মিষ্টি আন্টি, আপনি গান শেখেননি? কস্তুরী সামনে ছিল না, সামনেই দাঁড়িয়েছিলেন কস্তুরীর বাবা তপন চৌধুরী। আগুন চোখে তাকিয়েছিলেন স্ত্রীর দিকে। ঈষৎ হেসে বন্নি শিখা বলেছিল, কি যে বলো বাবা, আমি যদি গান জানতাম তাহলে তো রুরুর গানের হাতে খড়ি আমার কাছেই হতো। তপনবাবু খুশি হয়ে বলেছিলেন, চাঁদের জ্যোৎস্না দেখে তার আলোকে সূর্যের আলো ভাবলে বাবা, চাঁদের আলোয় কি সূর্যের উত্তাপ পাবে? রুরুর মায়ের গলা মিষ্টি, কিন্তু গলায় সুর নেই। প্রতিবারের মতো এবছর জামাই ষষ্ঠীতেও বন্নি শিখার ননদ আর নন্দাই দুজনেই আসবে। ননদের ছেলের নাম অভিজিৎ, প্রতিবার সেও আসে। যখন ছোট ছিল তখন মায়ের হাত ধরে আসতো। কলেজে ভর্তি হবার পর থেকে অভিজিৎ সন্ধ্যের দিকে আসতো, একেবারে রাতে খেয়ে দিয়ে বাড়ি ফিরত। স্কুল কলেজ পাশ করে এখন সল্টলেকে একটা আইটি কোম্পানিতে কাজ করে অভিজিৎ। চাকরি পাবার 3 বছর পর অভিজিৎ বিয়ে করেছে। অভিজিৎ আজ তার বউ অনিন্দিতাকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে। অভিজিতের শ্বশুর বাড়ি তপনদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। টালিগঞ্জের চারু মার্কেটের কাছে অভিজিতের শ্বশুর বাড়ি, আর তপন থাকে প্রিন্স আনোয়ার শাহ রোডে।
তাই অভিজিৎ বলেছে বাড়ি ফেরার সময় সে বউকে নিয়ে আসবে, তারপর মা বাবাকে নিয়ে একসাথে হরিদেবপুরের বাড়িতে ফিরবে। প্রস্তাবটা বন্নি শিখাই দিয়েছিল। অভিজিৎ বলেছে, একটা শর্তে যেতে পারি, আমাকে আর আমার বউকে খাওয়া নিয়ে কোনো জবরদস্তি করা যাবে না। বন্নি শিখা বলেছে, আমি ঘরে আইসক্রিম বানাবো, ওটা খাবি তো? অভিজিৎ বলেছে, অবশ্যই খাবো, আর আইসক্রিম খেতে খেতে রুরুর গান শুনবো। রুরুর মা বলেছে, অতি অবশ্যই রুরু তোমাদের গান শোনাবে। বন্নি শিখার ননদের নাম তপতি। তপতি তপনের চেয়ে 3.5 বছরের ছোট। তপন বন্নি শিখার চেয়ে 10 বছরের বড়, তাই সম্মানে বড় হলেও বন্নি শিখা যেহেতু ননদের চেয়ে বয়সে অনেকটাই ছোট, তাই সে তপতিকে দিদিভাই বলে ডাকে, আর তপতি বন্নি শিখাকে বৌমণি বলে সম্বোধন করে। বন্নি শিখার তপনের বিয়ের সম্বন্ধটা তপতি করেছিল। প্রথমে তপনের মা সুরবালা দেবী বিয়েতে যথেষ্ট আপত্তি করেছিলেন। 1 পয়সা নগদ দেবে না বলছিস? আসবাবপত্র সোনাদানা কিছুই তো দেবে না। তপতি বলেছিল, কি করে দেবে মা, মেয়ের বাবা চাকরি বাকরি কিছুই করে না, ছোট্ট একটা মুদিখানার দোকান আছে। ওরা 3 বোন, বন্নি শিখা সবার ছোট। যেটুকু যা সঞ্চয় ছিল তা ওর 2 দিদির বিয়েতে খরচ হয়ে গেছে। বলেই চাপা গলায় তপতি বলেছিল, রাজি হয়ে যাও মা, এরা হলো আমার শাশুড়ির বাপের বাড়ির লোক। এখানে দাদার বিয়ে ঠিক করলে শ্বশুর বাড়িতে আমার একটা জোর থাকবে। আমার শাশুড়ির ভাইয়ের মেয়ে বন্নি শিখা। শাশুড়ি নিজের মুখেই বলে তার ভাই একটি মস্ত অপদার্থ, সব কিছু শেষ করে শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছে। সুরবালা দেবী আতকে উঠে বলেছিলেন, বলিস কি তপতি, মেয়ের বাবা ঘর জামাই নাকি? তপতি বলল, না মা, ঠিক ঘর জামাই নয়, শ্বশুর বাড়ি থেকে তাকে 1 বিঘে জমি আর টালির চাল দেওয়া একটা ঘর করে দিয়েছিল, আর ওই ছোট্ট একটা মুদিখানার দোকান। জমিতে কিছু চাষাবাদ হয় আর দোকান থেকে যা আয় হয় তাতেই কোনো রকমে ওদের সংসার চলে। একটু দম নিয়ে তপতি আবার বলতে শুরু করলো, গরিবের মেয়ে নিলেই তোমার সুবিধে হবে মা, ঘরের কাজকর্ম করবে, রোজ রোজ নিত্য নতুন শাড়ি গয়নার আবদার করে হুলুস্থুল করবে না, যা বলবে সব মুখ বুজে সহ্য করবে। বাপের বাড়ি কোন সুদূর গ্রামে, সেখান থেকে কলকাতার টালিগঞ্জে ওর কেউ খোঁজ নিতেও আসবে না, আর সেও কদাচিৎ বাপের বাড়ি যাবার বায়না করবে না। তাছাড়া শাশুড়ি মা আমাকে বলেছেন, মেয়ের তো একেবারে আগুনের মতো রূপ, ওই মেয়ের দিকে গ্রামের সকলেরই নাকি খুব ছোকছোকানি নজর। যেমন করে হোক মেয়েকে পাত্রস্থ করতে পারলেই তারা বাঁচেন। সুরবালা দেবী বললেন, তুইও তো বেশ সুন্দরী রে তপতি, কই কাউকে তো কখনো তেমন ছোক করতে দেখিনি। না রে তপতি, আমার ঠিক ভালো লাগছে না। শেষকালে মেয়ের শাশুড়ির মন রাখতে গিয়ে আমি কি একটা দুশ্চরিত্র মেয়েকে ছেলের ঘাড়ে চাপিয়ে দেব? মায়ের মুখে নিজের রূপের প্রশংসা শুনে তপতির বেশ গর্ব হচ্ছিল, কিন্তু বন্নি শিখার সাথে দাদার বিয়েটা প্রায় ভেস্তে যেতে বসেছে দেখে খানিক মনমোড়া হয়েও পড়ল। আসলে শাশুড়ি বলেছেন, দাদার সাথে ভাইজির বিয়েটা দিতে পারলে শাশুড়ির বিয়ের 5 ভরির সীতাহার তিনি তপতিকে দিয়ে দেবেন, নতুবা ওই হার তিনি বন্নি শিখাকে দেবেন। কারণ অন্য যে পাত্রের সঙ্গে বন্নি শিখার বিয়ে ঠিক হয়েছে তারা কম করে 12 ভরি সোনা চায়। তাই বন্নি শিখার বাবা ওই হারটা দেবার জন্য তার বোনের কাছে কাতর অনুনয় করে গেছে। বিষয়টা কাটার মতো বুকে বিধে আছে তপতির। তার কেবলই মনে হচ্ছে বন্নি শিখা যেন তার বাপের নয়, তপতিরই গলার কাটা। মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে তপতি বলল, প্রত্যেকটা বিষয়ে তুমি খুব জটিল করে ভাবো মা। মেয়েটা খুব শান্ত, পরিশ্রমী, পারতপক্ষে কারো মুখে চোপা করে না। বাপ অপদার্থ বলে চিরকাল মামার বাড়ি থেকে শুরু করে সব আত্মীয়দের মুখ ঝামটা আর লাথি ঝাঁটা খেয়ে মানুষ হয়েছে। তুমি তাকে মারো, কাটো, যা খুশি করো, কেউ তোমায় কিচ্ছুটি বলতে আসবে না। এরকম একটা মেয়ে তুমি মাথা খুঁড়ে মরলেও পাবে না মা। সুরবালা দেবী ফের সুর তুললেন, কারোর সঙ্গে কিছু লটোঘটো করেছিল নাকি? তুই আমাকে কোনো কিছু গোপন করিস না তপতি। তপতি ঢোক গিলে বলল, তেমন কিছু না। বন্নি শিখার মামার মেয়েকে একজন গানের মাস্টার গান শেখাতে আসে। বন্নি শিখাও এক পাশে বসে তার কাছে গান শিখত। মাস্টারকে তো মাইনে দেন ওর মামা, অথচ তার সব নজর নাকি বন্নি শিখার দিকেই ছিল। আসলে ওর শরীরের প্রতি লোকটার লোভ।
শাশুড়ি মা তো সেরকমই বলছিলেন। এদিকে সেই মাস্টারের সাথে বন্নিশিখার বিয়ে দেওয়া অসম্ভব, জাতপাতের সমস্যা আছে। সুরবালা দেবী বললেন, গানের মাস্টারকে বিদায় করে দিলেই তো ল্যাটা চুকে যায়। তপতী বলল, সে কি আর ওর মামা করেনি ভেবেছ? কিন্তু সেই মাস্টার নাকি বলেছে বন্নিশিখাকে নিয়ে কলকাতায় আসবে, রেডিওতে গানের অডিশন দিলেই নাকি বন্নিশিখা পাশ করে যাবে। ওরা তো বন্নিশিখাকে ঘরে আটকে রেখেছে, কিন্তু কতদিন আর এইভাবে মেয়েকে চোখে চোখে রাখবে? শাশুড়ি বলে তার ভাইয়ের কেবল মুখেই বড় বড় কথা, সমুদ্রে ঢেউ গুনেও নাকি টাকা রোজগার করা যায়। কলকাতায় নাকি টাকা উঠছে, কেবল লাভ দিয়ে তাকে ধরতে পারলেই হলো। আসলে তো সে বিগ জিরো, ছোট বোনকে পর্যন্ত সামনে চিঠি লিখে টাকা চায়। তুমি এত ভেবো না মা, আমি কথা বলে নিয়েছি ওদের সাথে। জীবনে কোনোদিন বন্নিশিখা গান গাওয়ার নাম মুখেও আনবে না। সুরবালা দেবী তার মেয়েকে ভালোই চেনেন। তিনি ভালো করে বুঝতে পারছিলেন এই বিয়ের পেছনে নিশ্চয়ই তার মেয়ের কোনো স্বার্থ আছে। একটু চুপ করে থেকে সুরবালা দেবী বলেছিলেন, তোর ভাইকে তাহলে মেয়েকে দেখা, যদি তপনের পছন্দ হয় তাহলে বিয়ের ব্যবস্থা কর। বিয়ের পর নতুন বউ বাড়ি আসার পরেই মেয়ে মহলে নতুন বউয়ের রূপ নিয়ে অনেকেই বেশ আদিক্ষেতা করছিল। রূপের প্রশংসা শোনা বন্নিশিখার কাছে নতুন কিছু নয়। সে যে আর কখনো কারো সামনে গান গাইতে পারবে না, এটাই তার অন্তরকে আঘাত করেছিল সবচেয়ে বেশি। তপনের বড় পিসি বলল, কি গো বৌদি, এমন মেয়ে তুমি কোথায় পেলে গো? কি সুন্দর গড়ন পেটন, বিধাতা যেন এ মেয়েকে শিল্পীর মতো নিখুঁত আকারে গড়েছেন। সুরবালা দেবী ঠোঁট বেঁকিয়ে বললেন, কি যে তুমি বলো ঠাকুরজি, এর চেয়ে আমার তপতী অনেক বেশি সুন্দরী, সাদা ধপধপে রং, এই মেয়ে তো তেমন ফর্সাই নয়। বন্নিশিখা খাটের ওপর পা মুড়ে বসেছিল, তার সামনেই একটা সোফার ওপর পা ঝুলিয়ে বসেছিল তপতী। মায়ের মুখে নিজের গায়ের রঙের প্রশংসা শুনে আনন্দের আতিশয্যে গদি আটা সোফার ওপর নড়ে চড়ে বসে পা দুটো তুলল তপতী, কিন্তু কিছুতেই বাবু হয়ে বসতে পারল না। সেদিকে তাকিয়ে বন্নিশিখার মনে হলো একটা ফর্সা ফুটবল গড়িয়ে নাচানাচি করছে। বুকের কাছে দুটো বিশাল মাংসের তাল গলার নিচ থেকে শুরু করে কোথায় যে শেষ হয়েছে তার আকারটা কিছুতেই যেন বোধগম্য হচ্ছে না। বন্নিশিখা হাসি চেপে মুখটা গম্ভীর করে থাকলো। তপনের বড় পিসি বন্নিশিখার পাশেই খাটের ওপর বসেছিল। তিনি বন্নিশিখার হাঁটুতে খোঁচা মেরে বললেন, কি গো নতুন বউ, কেমন বুঝছো? সুরবালা দেবী বললেন, ও আর কি বলবে ঠাকুরজি, যা বোঝার আমি ঠিকই বুঝেছি। যে যাই বলুক, ঘরের মেয়েকে দূর দূর করে আমি পরের মেয়ে নিয়ে আদিক্ষেতা করতে পারবো না। বন্নিশিখা মাংস কষাচ্ছিল। রান্নাঘরে দরজায় এসে দাঁড়ালো তপতী। বন্নিশিখা মুখ তুলে ননদের দিকে তাকালো, বলল, বাটি করে কষানো মেটে কয়েকটা জামাইবাবুর জন্য তুলে দি দিদি ভাই। সকালে জলখাবারে যে লুচি করেছিলাম তার বেশ কয়েকখানা এখনো আছে, দেব তোমাকে? তপতী তার বাতাবি লেবুর মতো মুখখানা আরও প্রসারিত করে হাসল। সেদিকে তাকিয়ে গোলাপির যেন গা পিত্তি জ্বলে গেল। সেই 15 বছর বয়স থেকে এ বাড়িতে কাজ করছে গোলাপি, বন্নিশিখা বউ হয়ে আসার 1 বছর আগে থেকে। আজ তার প্রায় 43 বছর বয়স। যদিও বয়সের তেমন হিসেব রাখতে পারে না গোলাপি, কিন্তু তার আদরের বন্নি বৌদিদি যে বিয়ের পর থেকে একবারের জন্য জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাবার সুযোগ পায়নি, সে হিসেব তার জানা। বিয়ের পর প্রথম বছর বৌদিদির বাবা অনেক আশা নিয়ে তার মেয়েকে নিতে এসেছিল, কিন্তু বৌদিদি ছুটি পায়নি। আসলে বৌদিদি বাপের বাড়ি চলে গেলে তার ননদ নন্দাইয়ের সেবা করবে কে? এরা যে কতখানি স্বার্থপর সে কথা গোলাপির মতো কেউ জানে না। গাছের আম কাঁঠাল আর বিরাট বড় একটা ক্যানে করে ক্ষীর নিয়ে এসেছিল বন্নি বৌদিদির বাবা। হাত জোর করে মাসিমাকে অনুরোধ করেছিল মেয়েকে বাড়ি নিয়ে যাবে বলে। মানুষটাকে দেখে খুব মায়া হয়েছিল গোলাপির, কিন্তু এদের শরীরে ভগবান ওসব মায়া দয়া দেননি। এরপরেও যতদিন বেঁচে ছিলেন প্রতিবার এসেছেন বৌদিদির বাবা গাছের আম কাঁঠাল আর ক্ষীর নিয়ে, কিন্তু মেয়েকে নিয়ে যাবার নাম ভুলেও মুখে আনেননি। প্রথমবার তো মেয়ের বাড়ি এসে ক্লান্ত মানুষটা দুটি ভাতও পায়নি। নাতি নাতনি না হলে নাকি মেয়ের বাড়িতে জলটুকুও খেতে নেই। গোলাপি মনে মনে বলেছিল, নিয়ম তো অনেক কিছুই আছে, বিয়ের পর অন্তত প্রথম বছর জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে কি তার বাপের বাড়ি পাঠানো নিয়মের মধ্যে পড়ে না? সব নিয়মেরা নিজেদের স্বার্থে উল্টে পাল্টে নেয়।
বাবা যখন মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে তখন ছুটে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল বন্নি বৌদিদি। কতই বা বয়স তখন বন্নি বৌদিদির, 17-18 বছর হবে হয়তো। তার চেয়ে কতটুকু বড় ছিল বৌদিদি। বন্নি বৌদিদির মুখখানা দেখে গোলাপির বুক ফেটে গিয়েছিল। ছুটে গিয়ে সুরবালা দেবীকে গোলাপি বলেছিল, তুমিও তো ছেলেপুলের মা গো মাসিমা, এতটা নিষ্ঠুর হওনি গো। আর নিয়মের কথা যদি বলো, নিয়ম তো সব মানুষের তৈরি করা। যে নিয়ম আমরা তৈরি করেছি সে নিয়ম আমরাই ভেঙে দেব। আগেকার দিনে স্বামী মরে গেলে মেয়েদের পুড়িয়ে মেরে ফেলতো, তাই বলে মেসোমশাই মরে গেলে তুমিও কি সহমরণে যাবে নাকি? সুরবালা দেবী কাল নাগিনীর মতো ফুঁসে উঠেছিলেন। কি বললি তুই আমাকে মুখ পুড়ি? রাত পোহালে ষষ্ঠী, আর তুই তোর মেসোমশাইকে নিয়ে এত বড় কথাটা আমায় বলতে পারলি? আজই তোকে আমি দূর করে দেব। বন্নি শিখার শ্বশুরমশাই ঘরে ঢুকে বললেন, না, খবরদার বলছি, গোলাপিকে তুমি এ বাড়ি থেকে কোনোদিন বের করে দেবে না। মৃত্যুর শয্যায় আমি গোলাপির মাকে কথা দিয়েছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে গোলাপির বিয়ে দেব। তারপরেও গোলাপির যতদিন খুশি ততদিন এই বাড়িতে কাজ করবে। বন্নি শিখা ঘরে ঢুকে বলল, তোর পায়ে পড়ি গোলাপি, তুই চুপ কর। বাবা চলে গেছেন, বাবা বলেছেন তিনি পিসির বাড়ি খেয়ে নেবেন। আপনি চিন্তা করবেন না মা, বাবা কোনোদিনই এ বাড়ির খাবার মুখেও তুলবেন না। আমার বাবা গরিব হলেও এইটুকু মান সম্মান বোধ বাবার আছে। বন্নি শিখার শ্বশুরমশাই বললেন, ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সুরবালা দেবী মুখ মুচড়ে বললেন, চিরকাল এই ঘর জ্বালানি পর ঢলানি লোকের সঙ্গে ঘর করতে গিয়ে আমি একেবারে জ্বলে পুড়ে মরে গেলাম। বন্নি শিখা কান্না জড়ানো গলায় বলল, আপনি আর বাবাকে বিধিয়ে বিধিয়ে কথা বলবেন না মা, আমি কোথাও যাব না মা। আমার কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে মা? বিনা পণে আপনি আমাকে ঘরে তুলেছেন, আমারও তো আপনার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে। আমি না থাকলে দিদিভাই এ বাড়িতে এলে তার আদর যত্ন করবে কে? শ্বশুর বাড়িতে তার তো এতটুকু অবসর নেই, এখানে তো সে একটু বিশ্রাম নিতেই আসে। গোলাপি মনে মনে বলল, হ্যাঁ, শ্বশুর বাড়িতে খেটে খেটে তোমার ননদের তো একেবারে হাড়মাস কালি হয়ে গেল। ভালো মানুষ বড় জায়ের ওপর সংসার চাপিয়ে দিয়ে সে তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু মুখে সে কথা বলল না, কারণ যার জন্য লড়াই করবে বলে গোলাপি মাঠে নেমেছিল সেই বন্নি বৌদিদি নিজেই যখন এসব কথা কাটাকাটি পছন্দ করছে না, তখন গোলাপি আর কেন মিছিমিছি অশান্তি করবে? প্লেটে লুচি মিষ্টি আর বাটি করে কষানো মেটে নিয়ে তপতি চলে গেল। তপতি চলে যেতে গোলাপি বলল, ষষ্ঠীর দিন এরা উপোস পর্যন্ত করে না, এরাই আবার বড় মুখ করে নিয়ম পালনের কথা বলে। বন্নি শিখা বলল, তুই আর অশান্তি করিস না গোলাপি, লুচি মিষ্টি খেলে অসুবিধের কি আছে? গোলাপি বলল, সব অসুবিধা তো তোমার জন্য। মেয়ের বিয়ে দিয়েছ, তাই তুমি সাজতেও পারবে না। মেয়ের জন্মের পরেই তো চোখে কাজল দেওয়া বন্ধ করেছিলে। কি সুন্দর টানা টানা চোখ তোমার, তোমার মেয়েটাকে পর্যন্ত এরা বশ করে রেখেছে। চোখ ফেটে জল আসে গো বৌদি আমার তোমাকে দেখে। এদের মন তো আমার বড় ওই সুখে নটওয়ালার চেয়েও ছোট গো। কি করে যে এরা নিজেদের শিক্ষিত বলে বড়াই করে। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল বন্নি শিখার। গোলাপিকে ঠেলা মেরে বলল, আজ একটু সকলের অবাধ্য হয়ে নিজের মতো করে সাজুগুজু করবো নাকি রে গোলাপি? চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক দেবো নাকি? সেক্ষেত্রে চুপি চুপি মেয়ের সাজের বক্স থেকে এসব চুরি করে আমায় মাখতে হবে। আর সেই অনেক দিন আগে সুধা পিসি যে রঙিন পিওর সিল্কের শাড়িখানা দিয়েছিলেন সেটাও পরবো। আমাকে মানাবে তো রে গোলাপি? মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। খুশিতে চকচক করে উঠেছে গোলাপির চোখ। সত্যি বলছো বৌদি, তুমি আজ আগের মতো সাজবে? খুব মানাবে গো বৌদি, তুমি দেখো চমৎকার লাগবে তোমাকে। প্রেসার কুকারে বসানো মাংসে তখন 2টো সিটি পড়ে গেছে। সেদিকে ইঙ্গিত করে বন্নি শিখা বলল, ওরে পাগল, গ্যাসটা অফ কর। মাংস বেশি নরম হয়ে গেলে এরা সবাই তো আমার মুন্ডু চিবিয়ে খাবে। দুপুরের ফলাহার সাজাচ্ছিল বন্নি শিখা। আম কেটে প্লেটে সাজালো। বসে বসে দেখছে গোলাপি। বলল, সব তোমার শ্বশুরবাড়ির গোষ্ঠীকে খাইয়ে দিও না, আমার জন্য আমদই বেশি করে রাখবে, আমার খিদে লেগেছে। বন্নি শিখা হাসল। গোলাপির এসব কথার অর্থ বন্নি শিখা জানে। গোলাপি নিজের জন্য বেশি করে রাখতে বলছে। এর একটা বিশেষ অর্থ আছে। আসলে ওর নিজের থেকে সে অর্ধেকটাই তুলে রাখবে বন্নি শিখার জন্য। গোলাপিকে তো আজ প্রথম দেখছে না বন্নি শিখা। সেই যখন প্রথম বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিল বন্নি শিখা, সেই দিন থেকেই তো দেখছে।
কি খেতে ভালোবাসে বন্নিশিখা কায়দা করে জেনে নিয়েছিল গোলাপি। এ বাড়িতে সবাই লুচির সাথে ছোলার ডাল খেতে ভালোবাসে, নইলে সাদা আলুর তরকারি। সেদিন লুচির সাথে নারকেল দিয়ে ছোলার ডাল হয়েছিল। লুচির ছোট ছোট টুকরো ছিঁড়ে মুখে দিচ্ছিল বন্নিশিখা। ছোলার ডাল বাটিতে তেমনি পড়েছিল। গোলাপি জিজ্ঞাসা করেছিল বন্নিশিখাকে, তুমি বুঝি লুচি দিয়ে ছোলার ডাল খেতে ভালোবাসো না গো বৌদি? লুচি দিয়ে তোমার কি খেতে ভালো লাগে গো? বন্নিশিখা অন্যমনস্ক হয়ে উত্তর দিয়েছিল, আলু ভাজা। সঙ্গে সঙ্গে গোলাপি লাফিয়ে উঠে বলেছিল, তুমি রোসো বৌদি, আমি এক্ষুনি আলু কেটে ভেজে নিয়ে আসছি। গোলাপি কথাটা বলতেই বন্নিশিখার শাশুড়ির কথা খেয়াল হয়েছিল। ভয়ে কাঠ হয়ে গিয়েছিল বন্নিশিখা। এ বাড়িতে পা দিয়ে শাশুড়ি সুরবালা দেবীকে খুব চিনেছে বন্নিশিখা। সংসারে কিছু মানুষ থাকে যাদের কোনো একটা সূত্র ধরে ঝগড়া করার জন্য জিভ সুর করে। সুরবালা দেবী সেই শ্রেণীর মানুষের মধ্যে পড়েন। তার জন্য স্পেশাল করে আলু ভাজা বানানো নিয়ে এক বাড়ি লোকের সামনে নিজের হেনস্থা করার চিত্রটি কল্পনা করে আটকে উঠেছিল বন্নিশিখা। বা হাত দিয়ে গোলাপির হাত ধরে বন্নিশিখা কাতর অনুনয়ের সুরে বলল, কোনো দরকার নেই গো বোন, এ বাড়ির মতো খাওয়া দাওয়া আমি দিব্যি অভ্যেস করে নিতে পারবো। মেয়েরা হলো জলের মতো গো বোন, তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তারা। গোলাপি বিরক্ত হয়ে বলল, কে জানে গো বৌদি, তোমার শ্বশুর মশাই তো আমাকে বলল আপ রুচি খানা। মেসোমশাই তো বলল আমাকে তোমার খাবার দিকে যেন আমি নজর রাখি। বলেই ছটফট করে উঠল গোলাপি। আহ, তুমি আমার হাতটা ছাড়বে বৌদি? শ্বশুরমশাই নির্দেশ দিয়েছেন শুনে নিশ্চিন্ত হয়েছিল বন্নিশিখা। কিন্তু কিছুক্ষণ পরেই বন্নিশিখা বুঝেছিল যে তার হিসেবে মস্ত বড় ভুল ছিল। এ বাড়িতে মুখে তুবড়ি ছোটানো শাশুড়ির কাছে শ্বশুরমশাইকে সদা সর্বদাই পরাস্ত এবং ভীত সন্তস্ত্র হয়েই যে থাকতে হয় সে কথা বুঝতে অসুবিধে হয়নি বন্নিশিখার। স্ত্রীর ভয়ে গর্তে ঢুকে পড়তে তার 2 মিনিটও লাগে না। আলু ভাজার গন্ধ টের পেয়েছিল সুরবালা। ঝাঁপিয়ে পড়ে বলেছিল, কি ব্যাপারে গোলাপি, এখন আবার কার জন্য আলু ভাজা বসিয়েছিস? কার হুকুমে আলু কেটেছিস তুই? গোলাপি তখন তার নতুন বৌদির মুখে বোন ডাক শুনে ফুল চার্জ হয়েছিল। বুক ফুলিয়ে বলল, মেসোমশাইয়ের অর্ডার। নতুন বৌদির পছন্দ মতো খাবার মেসোমশাই আমাকে বানিয়ে দিতে বলেছে। নতুন বৌদির লুচি দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে। সুরবালা দেবী মুখ বিকৃত করে বললেন, নতুন বউ লুচি দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে, আর তাই উনি গুচ্ছের আলু কেটে ভাজা বসিয়ে দিলেন। তোর মেসোমশাইকে বলে দিস এসব বিবি আনা এখানে চলবে না। বাড়ির সবাই যা খায় নতুন বউকেও সেটাই খেতে হবে। আমার সময় কোথায় ছিলেন তিনি? আমি যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ খেতে পারি না সে কথা কি কোনোদিন কাউকে বলেছি? এবারই টেলটেলে মাছের ঝোল খাওয়া আমি অভ্যেস করে নিইনি। সেদিনের কথা মনে পড়তেই চোখে জল আসছিল বন্নিশিখার। কিন্তু আজ এমন একটা শুভ দিনে চোখের জল ফেলতে নেই, তাই কষ্ট করে নিজের আবেগ সংযত করল বন্নিশিখা। বন্নিশিখার চাপা কষ্ট গোলাপির দৃষ্টি এড়ালো না। মুচকি হেসে বলল, তোমার জন্য 1 পিস পেটের ইলিশ সরিয়ে রেখেছি বৌদি। বন্নিশিখা আটকে উঠল, করেছিস কি? কেন রেখেছিস? কে বলেছে তোকে আমার কথা ভাবতে? গোলাপি বলল, তুমি যে গত জন্মে আমার আপন দিদি ছিলে গো বৌদি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব কাল। ওরা তো আর এসব খাবে না। মাসিমাকে বলবো ওটা তুমি আর আমি খাবো। তখনই ওই পেটির ভাপা তোমায় রেঁধে দেব। গন্ধে ঠিক গন্ধ ঢাকা পড়ে যাবে। মাসিমা যখন দুপুরে ঘুমাবে তখন তুমি চুপি চুপি খেয়ে নেবে। বন্নিশিখা বলল, আমি খাবো আর তুই চেয়ে চেয়ে দেখবি? গোলাপি বলল, হ্যাঁ গো, তাই তো, দেখবই তো। তোমার খোঁজ এ বাড়িতে কে রাখে? যে মানুষটা রাখতো সেও তো আর নেই। তোমার শ্বশুরমশাইয়ের কথা বলছি গো। আমার বর যেখান থেকে হোক ঠিক খেটে খুঁটে রোজগার করে এনে আমাকে ভালো মন্দ খাওয়ায়। হাসল বন্নিশিখা। গান গাইতে না দিলেও বিয়ের প্রথম প্রথম তার রূপের মোহে বেশ পাগল ছিল তপন। কিন্তু শ্বশুরের অনুরোধে শাশুড়ির সব বদমাইশির কথা তপনের কাছে চেপে গেছে বন্নিশিখা। শ্বশুরমশাই বলেছিলেন, সব কথা স্বামীকে বলতে যেও না মা। আমি জানি শাশুড়ির অত্যাচারে তুমি জেরবার হয়ে থাকো। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সেসব কথা ইনিয়ে বিনিয়ে স্বামীকে বলে সংসার আলাদা করার চিন্তা করত। কিন্তু তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে বৌমা। আমি জানি মা, তোমার এই বুড়ো ছেলের কথা তুমি রাখবে। তুমি বিশ্বাস করো মা, আমি তোমার সাথে কোনো চাতুরি করছি না। এই সংসার তুমি ধরে রেখো মা। চাতুরি যে তিনি করেননি সে কথা শ্বশুরমশাই মারা যাবার পরেই টের পেয়েছিল বন্নিশিখা।
তিনি যদি সত্যি না ভালোবাসতেন বন্নিশিখাকে, তাহলে কি নিজের সব কিছু মৃত্যুর আগে বন্নিশিখার নামে উইল করে দিয়ে যেতে পারতেন? এই সংসার ধরে রাখার জন্য বন্নিশিখা কতটা আত্মত্যাগ করেছে সে কথা তো কেবল তার শ্বশুর মশাই বুঝত। বাবার আনা আম, ক্ষীর, কাঁঠাল অকাতরে শ্বশুরবাড়ির সবাইকে খাইয়ে দিয়েছে বন্নিশিখা। এমনকি শাশুড়ি মুখ দিয়ে কথাটা খসানো মাত্র তার বাপের বাড়িতে পর্যন্ত সেসব পাঠিয়ে দিয়েছে বন্নিশিখা। সবসময় ভেবেছে শাশুড়ি যেন কখনো না বলতে পারেন তার যত্নে কোনো ত্রুটি করেছে বন্নিশিখা। কিন্তু সুরবালার মতো মানুষের মন পাওয়া যে এত সহজ নয় সে কথা বন্নিশিখা বুঝতে পারেনি। তপন যখন জিজ্ঞাসা করেছে, তুমি ঠিক করে খেয়েছো তো বন্নি, তোমার জন্য রেখেছো? বন্নিশিখা বলেছে, আমের আটি চুষে খেতেই আমার বেশি ভালো লাগে গো, আর কাঁঠালের গন্ধই তো আমার সহ্য হয় না। ক্ষীর তো বাপের বাড়ি থাকতে এত খেয়েছি যে ভয় করে যে সুগার না হয়ে যায়, তাই খাবার দিকে একটু লাগাম দিয়েছি। কত ইচ্ছে যে লাগাম টেনেছে বন্নিশিখা। তপন সিনেমা থিয়েটার দেখতে যাবার প্রস্তাব দিলেই কায়দা করে এড়িয়ে যেত বন্নিশিখা। বিয়ের প্রথম বছর হাতে গোনা 2-4 বার গেছে। রুরু হবার পর মেয়ের অযত্ন হবে সেই অজুহাত দেখিয়ে তপনের সঙ্গে টুকটাক এদিক সেদিক বাইরে ঘুরতে যাবার প্রস্তাব কায়দা করে এড়িয়ে গেছে বন্নিশিখা। বলেছে, তুমি যেরকম শাড়ি টাড়ি পছন্দ করে আমায় এনে দেবে আমি তাই পরব। তবে বেশিরভাগ সময় তপনের উৎসাহে জল ঢেলে বন্নিশিখা বলেছে, আমার তো যথেষ্ট আছে গো, বছরে 1 জোড়া ছাপা শাড়ি হলেই তো আমার দিব্যি চলে যায়। থাকি তো বাড়িতে, কে দেখতে আসছে গো আমাকে? বিয়ের পাওনা কত শাড়ি পরে আছে এখনও আলমারিতে, ভাঙাই হলো না। দামি দামি শাড়ি ব্লাউজ কিনে পয়সা নষ্ট করে কি হবে বলো তো? তপন অধৈর্য হয়ে বলেছে, আমার পয়সা, আমি খরচ করতে চাইছি, তোমার তাতে আপত্তি কিসের? বন্নিশিখা তপনের বুকে মাথা রেখে বলেছে, পয়সা অনেক বেশি হয়েছে বুঝি, তাই খরচ করার জন্য এত উতলা হয়ে উঠেছ? তাহলে তুমি বরং সুধা পিসি, দিদি ভাইয়ের বড় যা আর মায়ের জন্য কয়েকখানা কাপড় নিয়ে এসো। তপন বিরক্ত হয়ে বলেছে, তোমার কাছ থেকে আমি যে কোনো উত্তাপ পাই না সে কথা তুমি বোঝো বন্নি? বন্নিশিখা সবই বোঝে, কিন্তু শ্বশুর মশাইকে দেওয়া কথারই বা কীভাবে খেলাপ করে বন্নিশিখা? স্বামীকে উত্তাপ দিতে গেলে যে জ্যান্ত লু হয়ে সুরবালা সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সে কথা বন্নিশিখার চেয়ে বেশি কেই বা জানে। সংসারে অশান্তির আগুন লাগলে যে সংসার আলাদা করে ফেলা ছাড়া বন্নিশিখার আর কোনো উপায় থাকবে না। আজ প্রায় 27 বছর হলো বিয়ে হয়েছে বন্নিশিখার, কিন্তু আজ পর্যন্ত ওরা দুজন মিলে কখনো একসাথে দূরে কোথাও বেড়াতে যায়নি। যখনই গেছে শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে গেছে। শাশুড়ি বলেছে, ছেলে আমাকে বেড়াতে নিয়ে যাবে সেই আশাতেই তো প্রহার গুনেছি, উপযুক্ত করে মানুষ করেছি। কখনো কখনো তাদের সেই সফরে ননদ নন্দাই আর তাদের ছেলেও সঙ্গী হয়েছে। বিয়ের পর প্রথম বছর পুরী বেড়াতে যাবার কথা তপন বলতেই সুরবালা দেবী বলেছেন, তপন রে, আমি বুঝি বিয়ের পর তুই এখন শুধু বৌমাকে নিয়ে বেরোতে চাস, কিন্তু বাবা, বৌমা যে বড্ড ছেলে মানুষ, আমি আর তোর বাবার সঙ্গে না থাকলে যে বিপদ হয়ে যাবে বাবা। বন্নিশিখা সঙ্গে সঙ্গে বলেছে, মা তো ঠিক কথাই বলেছেন গো। শাশুড়ির ঈর্ষাকে ঠান্ডা করার জন্যই যে কথাটা বলেছে বন্নিশিখা। স্বামীকে এড়িয়ে গেছে বারবার, সে কথা বোঝেনি তপন। তপন ভেবেছে আসলে গ্রামের সেই গানের মাস্টারের দিকেই মন পড়ে আছে বন্নিশিখার, তাই সে স্বামীর সঙ্গ তেমন উপভোগ করতে চায় না। স্বামীকে সে ভালোই বাসে না। কথাগুলো নিরন্তর আঘাত করেছে তপনের হৃৎপিণ্ডে। হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে তপন। তপনের মনে হয়েছে তার কিনে আনা দামি শাড়িগুলো এই জন্যই পরে না বন্নিশিখা। আলমারি তাকে তুলে রেখে দেয়। শাশুড়ি দৃষ্টিবানের হাত থেকে সংসারকে বাঁচাতে নিজের স্বামীর কাছে সে যে কতটা অপ্রিয় হয়ে উঠেছে বন্নিশিখা সে কথা বোঝেনি। ভুল ধারণার বশবর্তী হয়ে বন্নিশিখার ওপর কখনো কখনো নির্দয় হয়ে উঠেছে তপন। মিলনের সময় অকারণে তাকে যন্ত্রণা পর্যন্ত দিয়েছে। কারণ বউকে যতটা সহজে ভুল বোঝা যায় তত সহজে যে মায়ের স্বরূপ চিনে ফেলা যায় না। বন্নিশিখা সবটাই বুঝেছে আর নীরবে অশ্রু বিসর্জন করেছে। মা সুধা পিসি যে তাকে বারবার বলে দিয়েছে, শাশুড়ির মন জুগিয়ে চলার চেষ্টা করবি বন্নি, এমন শ্বশুরবাড়ি তুমি অনেক ভাগ্য করে পেয়েছ। মেয়েকে পর্যন্ত তোর শ্বশুর শাশুড়ি মানুষ করে দিয়েছে, মেয়েকেও যে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সে কথা কি বন্নিশিখা বোঝেনি? মেয়ের চোখে প্রতিনিয়ত যে তাকে ছোট করা হচ্ছে সে কথা বুঝিয়েও বন্নিশিখা চুপ করে থেকেছে। সুরবালা দেবী নাতনিকে বলেছেন, তোর মা তো কিছুই পারে না, কত কষ্ট করে যে তাকে রান্নাবান্না শিখিয়েছি সে কথা কেবল ভগবানই জানেন। মিশতে পারে না কারোর সাথে, কি গান শিখেছে কে জানে, কখনো তো কারোর সামনে এক কলি গান গাইতেই শুনলাম না। ভালো করে সাজতেও তো জানে না, বন্ধুদের সামনে তোর বাবার নাক কাটা যায়।
আজ কি রুচিসম্মত সেজে দেখিয়ে দেবে মেয়েকে, বাড়ির সবাইকে? মনে মনে ভাবল বন্নিশিখা। মেয়ের বিয়ে দিলে নাকি সাজগোজ করা অসভ্যতা, তো আজ সেই অসভ্যতা করবে নাকি বন্নিশিখা? সুরবালার কথা অমান্য করার স্পর্ধা দেখিয়ে দেবে সবাইকে? কেন জামাইয়ের সামনে সাজগোজ করে বেরোতে পারবে না বন্নিশিখা? গুরুজনেরা যদি এমন মূর্খের মতো কথা বলে, তাহলে তার প্রতিবাদ না করে কেন আজও মনে মনে দগ্ধ হবে বন্নিশিখা? তারপর সাজগোজ করে যদি বন্নিশিখা গান গেয়ে শোনায় সবাইকে, সেই অপরাধে কি তাকে স্বামী শাশুড়ির পা ধরে ক্ষমা চাইতে হবে? সেদিন যেমন গান নিয়ে মেয়েকে উপদেশ দিতে গিয়ে তপনের আদেশে শাশুড়ির পা ধরে ক্ষমা চেয়েছিল বন্নিশিখা, সেদিন তো সামান্য একটা কথা বলেছিল বন্নিশিখা। মেয়েকে বন্নিশিখা বলেছিল, কাউকে নকল করে নয়, নিজস্ব উপলব্ধি থেকে তাকে গান গাইতে হবে। গায়িকাকে তার নিজস্ব গায়কই তৈরি করার কথা বলেছিল বন্নিশিখা। তাতেই বাড়ি ফিরতে না ফিরতে 7খানা করে ছেলের কাছে নালিশ করেছিল সুরবালা। ওরে তপন, তোর বউ বলছে মেয়ের চোখে আমি তাকে নাকি বিষ করে দিয়েছি। মেয়েও বলেছিল কাঁদতে কাঁদতে, বাবা, মা আমাকে খালি আপসেট করে দিচ্ছে, বলছে আমি নাকি গাইতে পারি না, গুরুজনদের সম্মান করতে জানি না, শ্বশুর বাড়িতে গিয়ে তাই আমি সংসার করতেও পারবো না। সুরবালা দেবী নাতনিকে সান্ত্বনা দিয়ে বলেছিল, ওরে রুরু, তুই নয় রে, তুই নয়, তোর মায়ের আসল লক্ষ্য হলাম আমি। তোর মা আসলে বলতে চাইছে আমি তার মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারিনি, তার থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমার প্রতি এতটা বিদ্বেষ সে তার মনের মধ্যে পুষে রেখেছে, আর আমি এত বোকা, এত সরল, কিছুই খেয়াল করিনি। কখন সে তার শ্বশুরের মাথায় হাত বুলিয়ে টাকা পয়সা ঘর বাড়ি সব লিখিয়ে নিয়েছে গো। আমাদের তাড়িয়ে দিয়ে সে হয়তো এখন একাই এই বাড়িতে সুখে ভোগে থাকতে চায়। মেয়ের কান বাঁচিয়ে তপন বন্নিশিখাকে হিসহিস করে বলেছিল, সেই তোর গানের মাস্টারকে এ বাড়িতে এনে রাখার মতলব বাড়ছিস নাকি রে? কদিন পরে মেয়ের বিয়ে শান্তস্বরে বন্নিশিখা বলেছিল, মাস্টারমশাই আমার বড় দাদার মতো, যে কথা তুমি বুঝবে না তা প্রমাণ করতে চাওয়াই বৃথা। যাই হোক, নিজের পবিত্রতা প্রমাণ করতে আমায় কি এখন তোমার সামনে অগ্নি পরীক্ষা দিতে হবে? তপন পেটে খিমচি দিয়ে বলেছিল, নাটক করছিস শালি, যা গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চা। সারাদিন খাটাখাটুনির পর বাড়ি ঢুকে আর এত অশান্তি আমার সহ্য হয় না। সেদিন তো ক্ষমা চেয়ে পরিত্রাণ পেয়েছিল বন্নিশিখা, কিন্তু আজ সেজেগুজে সবার সামনে বসে যদি গান গায় বন্নিশিখা, কি করবে ওরা? ঘাড় ধাক্কা দিয়ে বন্নিশিখাকে বাড়ি থেকে বের করে দেবে? বন্নিশিখা মনে মনে ভাবল, এই বাড়ি তো শ্বশুরমশাই বন্নিশিখার নামেই লিখে দিয়ে গেছেন। শ্বশুরের বাঁধানো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো বন্নিশিখা, বলল, বাবা, আপনি আজ আমাকে অনুমতি দিন, আমি যে আর পারছি না। আপনি চিন্তা করবেন না বাবা, পরিস্থিতি যদি সত্যি তেমন জটিল হয়ে ওঠে, তাহলে আমি নিজে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। আমাদের গ্রামে সেই ছোট্ট টালির চালের বাড়িটা তো এখনও আছে, বাকি জীবনটা আমি সেখানে গিয়েই থাকব। অল্প যেটুকু জমি অবশিষ্ট আছে তাতে ফসল ফলিয়ে আর সামান্য কয়েকটা গানের টিউশন করে একটা পেট আমি ঠিক কোনো রকমে চালিয়ে নিতে পারবো। বন্নিশিখা তার মাথায় কার যেন স্নেহ স্পর্শ পেল। চোখ বন্ধ করে আজ অনেক দিন পর বাবার শরীরে চেনা ঘ্রাণ পেল বন্নিশিখা। কতদিন হয়ে গেল বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তবু বন্নিশিখার মনে হলো বাবা যেন তার মাথায় হাত রেখে বলছেন, ভয় পাস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই আর তোর মনের মধ্যে দুঃখ পুষে রাখিস না, নিজের মনোবাঞ্ছা পূর্ণ কর, জানবি তোর শ্বশুর মশাই এরও সেই রকমই ইচ্ছে। কেঁপে উঠল বন্নিশিখা। তারপর গা ধুয়ে এসে সুধা পিসির কিনে দেওয়া শাড়ি নয়, আলমারি থেকে তপনের কিনে দেওয়া নীল রঙের বালুচরি শাড়িটা বের করে পরল। তপন বলেছিল এটা নাকি অনেক দাম, শাশুড়ির গঞ্জনার ভয় পরাই হয়নি শাড়িটা। দিদিভাই দেখতে পেল কি আর রক্ষে ছিল? ঠিক চেয়ে নিয়ে পরে ফেলতো কাপড়টা। সকলের চোখের আড়ালে আলমারির এক কোণে শাড়িটা লুকিয়ে রেখেছিল বন্নিশিখা। সে কি আজ পরবে বলে? বন্নিশিখা গুছিয়ে কাপড় পরে মুখে পাউডার দিল, চোখে হালকা করে কাজল দিল, ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিল। কি মোহময়ী যে লাগছে তাকে! আয়নায় নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না বন্নিশিখা। অনেক দিন পর সেজে তো ফেলল, কিন্তু কিভাবে যে সকলের সামনে বেরোবে সেটাই বুঝতে পারছে না বন্নিশিখা। তাহলে কি এখনই বাথরুমে গিয়ে মুখটা সাবান দিয়ে ফের ধুয়ে ফেলবে? দামি শাড়িটা খুলে একটা আটপৌরে তাঁতের শাড়ি পরবে? 7-5 ভাবতে ভাবতে বন্নিশিখা ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 9টা বাজে। এখনও কেউ তো এলো না। অভিজিৎ, অনিন্দিতা কি আসবে না? আর সৌগত, সে কি রাস্তার জ্যামে আটকে পড়েছে, নাকি তার ফ্লাইট লেট করছে? বন্নিশিখাকে চমকে দিয়ে নবীন প্রজন্ম হৈ হৈ করে ঘরে ঢুকে পড়ল। অনিন্দিতা বলছে, তুমি নিজে সেজেছ মামি, সো কিউট, তুমি এখনও এত সুন্দর মামি।
বন্নিশিখার যেন লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। উনিও যে এসে দাঁড়িয়েছেন সবার পেছনে। তপন অবাক হয়ে দেখছে তার 27 বছরের বিয়ে করা বউকে। তার মস্তিষ্ক যেন কাজ করছে না। বন্নিশিখা তার কিনে আনা সেই বালুচরি শাড়িটা আজ পরেছে। কোনোদিন যে ওটা পরবে বন্নিশিখা, সে তো তপন কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। শাড়িটা বন্নিশিখা পরেনি বলে লুকিয়ে কতদিন কেঁদেছে তপন। ভেবেছে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেবে শাড়িটাকে, কিন্তু কিছুতেই পারেনি। আজ সেই শাড়িটা বন্নিশিখার পরনে দেখে তপনের মনে হলো তার ষড়যন্ত্র যেন বিকল হয়ে গেছে। আর কোনোদিন কি সে কথা বলতে পারবে না? সুরবালা দেবীও এসেছেন ধীর পদক্ষেপে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বললেন, বৌমা, এই শাড়িটা তোমার ননদকেই বেশি মানাতো, ফর্সা তো। কথাটা কানে গেল তপনের। মানে তার শ্রবণ যন্ত্র ঠিকঠাকই আছে। শ্রবণ যন্ত্র যখন ঠিকঠাক আছে, সেক্ষেত্রে ষড়যন্ত্র বিকল না হওয়াই স্বাভাবিক। মা, অস্ফুটে বলল তপন, এটা আমি বন্নির জন্য কিনেছি। বন্নিশিখা বলল, তাতে কি হয়েছে, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। রুরু বলল, না মা, তুমি ওটা খুলবে না। তুমি সাজগোজ করো না বলে বাবা যে কতটা কষ্ট পায়, সে কথা কি তুমি বোঝো না? অনিন্দিতা বলল, সেজেছ যখন, আজ তোমায় একটা গানও শোনাতে হবে মামি। ঠাম্মার কাছে আমি সব শুনেছি, তুমি নাকি দারুণ গান গাইতে পারো। সৌগত বলল, তাহলে মা, রুরুর গান তো রোজই শুনছি, আজ বরং আপনার গানই শুনি। আপনি গান না শোনালে আমি আজ কিচ্ছুটি মুখেও তুলব না বলে দিলাম। বন্নিশিখা অসহায়ভাবে তার ননদের দিকে তাকালো। তপতি বলল, গাও না বৌমণি, সবাই যখন বলছে। তপন বলল, জামাইয়ের অনারে একটা গান শুনিয়েই দাও বন্নি। বন্নিশিখা বলল, আমি কথা দিচ্ছি সৌগত, গান তোমাকে নিশ্চয়ই শোনাবো, তবে আগে হাত মুখ ধুয়ে তুমি কিছু মুখে দাও। সকাল থেকে আমি আর গোলাপি দুজন মিলে কত খেটে খুঁটে সব রান্না করেছি। কথাটা বলেই গোলাপির কথা মনে পড়ল বন্নিশিখার। হতচ্ছাড়িটাকে আজ রাতে থেকে যেতে বলেছিল বন্নিশিখা। আজ সে থাকলে এই বাড়িতে তার বৌদিদির আদর দেখে সে বড্ড খুশি হতো। কিন্তু সে হতচ্ছাড়ির সেই একটাই কথা, রাতে বাড়ি না ফিরলে সুখেন খুব কষ্ট পাবে গো। হাসি পেল বন্নিশিখার। এত প্রেম যে ওদের এখনো আসে কোত্থেকে কে জানে বাবা। আর ওই মানুষটাকে দেখো, সেই থেকে হা করে তাকিয়ে আছে তার দিকে। মেয়ে, জামাই, ভাগ্নে, ভাগ্নে বউ সকলের সামনে ওভাবে কি বুড়ি বউয়ের দিকে তাকিয়ে থাকতে হয়? লোকটা যেন একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে আজ বসে আছে। খাওয়া দাওয়ার পর্ব চুকলে হারমোনিয়াম নিয়ে গাইতে বসল বন্নিশিখা। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মন্ত্রমুগ্ধের মতো মায়ের গান শুনছে রুরু। রুরু মনে মনে ভাবল, শ্রোতাদের কাছে মায়ের গান তাকে পৌঁছে দিতেই হবে। এটা যে মেয়ে হিসেবে মায়ের প্রতি তার কর্তব্য। মায়ের সাথে একসাথে একটা ক্যাসেট বের করলে কেমন হয়? বেশ হয়, চমৎকার হয়। নিঃশব্দে বলল রুরু, কি নাম দেবে সেই ক্যাসেটের? মা মেয়ের যুগলবন্দি। কালই ক্যাসেট কোম্পানির সাথে কথা বলবে রুরু। মায়ের গান শেষ হতে রুরু বলল, তুমি আমায় গান শেখাবে মা? বলতে গিয়ে চোখের পাতা ছাপিয়ে জল নামল রুরুর চোখে। সুরবালা দেবী বললেন, যত সব আদিক্ষেতা। বন্নিশিখা হাসল, তুই কত নাম করা গায়িকা, তোকে আবার আমি নতুন করে কি শেখাবো রে? রুরু বলল, কিন্তু আমি যে নিজস্ব স্টাইলে গাইতে পারি না মা। বন্নিশিখা বলল, কেন পারবি না মা? নিশ্চয়ই পারবি। গায়ক গায়িকা তার অনুভূতি গায়কই ঠিক ফুটিয়ে তুলতে পারে, তাকে সেটা বলে দিতে হয় না। যেটা এখন তোর সবচেয়ে বেশি গাইতে ইচ্ছে করছে, সেই গানটা গা দেখি মা। রুরু হারমোনিয়ামের রিড টিপে গাইতে শুরু করলো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বন্নিশিখা দেখল মেয়ের চোখে জল। আর রুরুর সেই অকৃত্রিম বেদনা শব্দ আর সুরের সাথে মিলিত হয়ে এতদিনে যেন সম্পূর্ণ করেছে তার সঙ্গীত প্রতিভাকে। মাথায় আবার যেন কার হাতের স্পর্শ অনুভব করল বন্নিশিখা। বাবা এসেছেন আবার তার সামনে। আজ থেকে প্রায় 27 বছর আগে, এই জামাই ষষ্ঠীর আগের দিনটিতে যে অপমান সয়ে তিনি এ বাড়ি থেকে নীরবে বেরিয়ে গেছিলেন, তার সেই মলিন মুখে আজ কেবলই উচ্ছ্বাস, বিজয় গর্বের হাসি। বাবা যেন বলতে চাইছেন, আমি পারিনি মা, কিন্তু তুই তো পেরেছিস জামাই ষষ্ঠীর পুণ্যতিথিতে পুরো পরিবারকে মিলিয়ে দিতে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।